আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। এবার বিস্তারিত সংবাদ। নতুন বছরে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। এ উপলক্ষে বছরের শেষ দিনে গণভবন থেকে ভার্চুয়াল এক অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে কয়েকজন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে। নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু হবে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 1 জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতে শিক্ষার্থীরা বই পাচ্ছে। মাধ্যমিকে এবার ছাপা হয়েছে প্রায় 35 কোটি বই। অন্যদিকে প্রাথমিকে মোট পাঠ্যপুস্তকের সংখ্যা প্রায় 10 কোটি। বছর জুড়ে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও ইতিহাস গড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার রিজার্ভ $43 বিলিয়ন ছাড়িয়েছে। রিজার্ভ বর্তমানে 43.17 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইল ফলক হিসেবে মন্তব্য করেছেন সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন বছরের শুরুতে এটি অবশ্যই জাতির জন্য এটি সুখবর ঘটনা। তিনি বলেন, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-19 এর মধ্যেও রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রবাসী আয় রেমিট্যান্স। রোহিঙ্গাদের পুনর্বাসন করা ভাষাঞ্চর দ্বীপটি 30 বছরের পুরনো এবং নিরাপদ উল্লেখ করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করা হয়নি। দ্বীপটিতে বসবাসের উপযোগী সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ভাষাঞ্চরের স্বাস্থ্যসেবা, পানীয় জলের ব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, সেখানে যারা যাচ্ছেন তাদের এমন সিদ্ধান্ত নেয়ার জন্য বল প্রয়োগ, ভয় দেখানো বা অর্থের ব্যবহার করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের উপর অহেতুক ও অযৌক্তিক চাপ প্রয়োগের পরিবর্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি দেখার জন্য মিয়ানমারের পরিদর্শনে যাওয়া এবং প্রত্যাবর্ষণের উদ্যোগ নেওয়া। এবার বর্ষ শেষের বিশেষ প্রতিবেদন বিদায় 2020। করোনা ভাইরাস নিয়ে 2020 সালের আবির্ভাব বছর পেরোতে থাকলেও এর সংক্রমণ থেকে নিষ্কৃতি মেলেনি বিশ্ববাসীর। বরং শেষ 6 মাসে এই ভাইরাস পৌঁছে যায় দুনিয়ার সব আনাচে কানাচে। সবশেষ গত সপ্তাহের অস্তিত্ব মেলে বরফ ঢাকা মেরু অ্যান্টার্কটিকায়। বছর জুড়ে করোনায় মৃত্যু হয় 18 লাখের বেশি মানুষের। ধস নামে বিশ্ব অর্থনীতিতে। তীব্র প্রতিযোগিতার মধ্যে কার্যকর ভ্যাকসিন আবিষ্কারে কিছুটা স্বস্তি মিললেও নতুন করোনার প্রাদুর্ভাবে হুমকি বাড়ছে গোটা মানব সভ্যতার। করোনাকালের এক বছরে সালতা মামি নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। একবিংশ শতাব্দীতেও মানুষের জীবন কতটা তুচ্ছ তা বোঝাতেই যেন প্রাদুর্ভাব হয় খালি চোখে অদৃশ্য করোনা ভাইরাসের। চীনের উহানে সংক্রমণ বাড়তে থাকা এই ভাইরাসকে বিজ্ঞানীরা শনাক্ত করেন 19 সালের শেষ দিনে, নাম তাই কোভিড-19। Yes, this is a new coronavirus. মহাপ্রাচীর টপকে মানব নিধন যজ্ঞে নামে এই ভাইরাস। এমন ঘাতক মোকাবেলায় তখন নিতান্তই অপ্রস্তুত, অসহায় শক্তিধর দেশগুলো সহ গোটা বিশ্ব। জনবসতিকে গ্রাস করা এত দ্রুত সংক্রামক মরণব্যাধি আগে কখনোই দেখেনি বিশ্ববাসী। অকালেই ঝরে গেছে বহু প্রাণ। খ্যাতনামা ক্ষমতাশালী বিলিয়নিয়ার কাউকেই ছাড় দেয়নি কোভিড-19। বিশেষ করে যত বয়স তত ত্রাস এই করোনা ভাইরাস।
চিরাচরিত জীবন পদ্ধতির পরিবর্তনে বাধ্য করেছে এই সংক্রামক। সবার সুরক্ষায় অবধারিত হয় মাস্ক, সামাজিক দূরত্ব, লকডাউন, শাটডাউন, কারফিউ। স্থবির হয়ে যায় মানুষের জীবন জীবিকা, অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা। হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। করোনার আগে যেখানে আইএমএফের পূর্বাভাস ছিল বৈশ্বিক অর্থনীতির ৩% প্রবৃদ্ধির, সেখানে এখন বলা হচ্ছে ২০২০ সালে ঘটবে ঠিক উল্টোটা। প্রবৃদ্ধি তো হবেই না, বরং অর্থনীতি সংকুচিত হবে গড়ে ৩%। সরকারি অর্থে পরিস্থিতি সামলানোর চেষ্টা রাষ্ট্রগুলোর। করোনায় বেড়েছে মানুষের প্রযুক্তি নির্ভরতা। বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে করোনা ভাইরাস। কার্বন নির্গমনও হয়েছে এবছর কম, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে ১০০ বছরের যে কার্বন, তা কমানোর আপাতত কোনো প্রযুক্তি নেই এই প্রজন্মের হাতে। মহামারীর প্রথম ধাক্কা সামলে না উঠতেই শীতের পাখায় ভর করে আসে করোনার দ্বিতীয় ধাক্কা। এর মধ্যেই আশার আলো হয়ে দেখা দেয় বিভিন্ন দেশের ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা। বহু পরীক্ষা নিরীক্ষার পর এ মাসের প্রথম সপ্তাহে টিকা পায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্ব। যদিও নিজস্ব প্রতিষেধক আবিষ্কারের কথা আগেই জানিয়েছে রাশিয়া ও চীন। ভ্যাকসিন আসছে বছরের শেষ নাগাদ। এমন স্বস্তির মধ্যেই আসে অতি সংক্রামকে রূপ নেয়া নতুন করোনার ধেয়ে আসার খবর। এভাবেই কি চলতে থাকবে একের পর এক? বিশ্ববাসীর নিষ্কৃতি মিলবে কবে? বছর পেরোলেও তা জানাতে পারেনি কেউই। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। বিশ্ব ক্রীড়াঙ্গনে ২০২০ সাল হতে পারত ব্যস্ত একটি বছর, কিন্তু মহামারী করোনা ভাইরাস তা হতে দেয়নি। টি-20 বিশ্বকাপ ক্রিকেট, ফুটবলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা, সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকও থমকে যায় করোনার কাছে। অন্যদিকে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনে নামে শোকের মাতম। কোভিডকালের ক্রীড়া বিশ্বের কথা জানাচ্ছেন পরাগ আরমান। ২০২০ সালটা শেষ হলে যেন বাঁচে পুরো বিশ্ব। ১০০ বছরের অপকাণ্ড যেন এবছরই। মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি কেড়ে নিয়েছে লক্ষ প্রাণ। থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। আনন্দ উদযাপন তো নয়, উল্টো পৃথিবী জুড়েই শোকের মাতম। করোনা কেড়ে নিয়েছে অনেক খ্যাতিমান ক্রীড়াবিদকে। নিঃসন্দেহে তাদের মধ্যে সবচেয়ে বড় নাম দিয়েগো ম্যারাডোনা। একটা প্রজন্মকে ফুটবল ভালোবাসতে শিখিয়েছেন তিনি। প্রায় একা আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করানো, কিংবা রেলিগেশনের খুব কাছে থাকা অখ্যাত নেপোলিকে ইউরোপ সেরা করার মতো অবিশ্বাস্য কীর্তি করেন এই জাদুকর ফুটবলার। কিন্তু বিশ্বের সকল ক্রীড়ামোদীকে কাঁদিয়ে ২৫ নভেম্বর কার্ডিয়াক অ্যারেস্টে না ফেরার দেশে পাড়ি জমান ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যুর এক সপ্তাহ না যেতেই মারা যান আরেক বিশ্বকাপ জয়ী ফুটবলার ইটালির পাওলো রসি। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯কে মহামারী ঘোষণা করলে দ্রুত পাল্টে যায় দৃশ্যপট। হঠাৎ করেই থমকে যায় বিশ্ব ক্রিকেট। বিশ্বকাপ টি-20 থেকে শুরু করে সব সিরিজ স্থগিত হয়ে যায়। তবে জৈব সুরক্ষা বলয়ে ১১৭ দিন পর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়ে আবারও মাঠে গড়ায় ক্রিকেট। হতাশার বছরে বাংলাদেশের জন্য সুখবর হয়ে আসে নিষেধাজ্ঞা শেষে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে ফেরা। তাছাড়া করোনায় বিপর্যস্ত ক্রীড়াঙ্গন প্রতিকূল স্রোতে ঘুরে দাঁড়ানোর ইতিবাচক প্রত্যয় জাগায়। চলতি বছর আকর্ষণের মূলেই ছিল ফুটবল। জুন জুলাই মাঠে গড়ানোর কথা ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। তবে সম্ভব হয়নি এর আয়োজন। পিছিয়ে যায় এক বছর, থেমে যায় ইউরোপের শীর্ষ ৫ লিগের খেলা, বন্ধ হয় চ্যাম্পিয়ন্স লিগ। তবে সব শঙ্কা দূর করে নানা নিয়মের মোড়কে ৬৫ দিন পর মাঠে ফেরে ফুটবল। বুন্দেশলিগায় টানা ৮ম শিরোপা জেতে বায়ার্ন মিউনিক, লা লিগা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ, ইংলিশ লিগ জিতে ৩ দশকের লালিত স্বপ্ন পূরণ করে লিভারপুল, আর পিএসজিকে হারিয়ে বায়ার্ন জেতে চ্যাম্পিয়ন্স লিগ।
এরই মাঝে নেপালের সাথে 2 ম্যাচের সিরিজ 1-0 জিতে আন্তর্জাতিক ফুটবলে ফেরে বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের কাছে বড় পরাজয় মানতে হয় জামাল ভুঁইয়াদের। সব মিলিয়ে 2020 ক্রীড়াঙ্গনে একটি হতাশার বছর। ক্লাব ফুটবলেই ক্ষতি $1400 কোটি। আশার কথা করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা থাকলেও কোথাও কোথাও মাঠে ফিরতে শুরু করেছে দর্শক। নতুন বছরে পুরনো রূপে ফেরার নান্দনিক অভিযান কিংবা স্বস্তি এখানেই। পরাগ আরমান, এটিএন বাংলা। চট্টগ্রামের দোহাজারী কক্সবাজার রেললাইন স্থাপনকালে অনুমোদিতভাবে পাহাড় কাটার দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে 50 কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের শুনানি শেষে এই জরিমানা করা হয়। দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য তমা কনস্ট্রাকশনকে 37টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এর বাইরে চট্টগ্রামের লোহাগড়া এলাকায় আরও 16টি পাহাড়ের 2,22 লাখ ঘন ফুট অতিরিক্ত মাটি কাটে তারা। তমা গ্রুপের পক্ষে শুনানিতে অংশ নেন সহকারী মহাব্যবস্থাপক হাতেম আলী মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। বাংলাদেশ বিশ্বের দরবারে অর্থনৈতিকভাবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার নাটোরের সিংড়ায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নতি হয়েছে। সমাবেশের আগে বিজয় শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করার অসৎ উদ্দেশ্য আর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় গণতন্ত্রের ভিতকে মজবুত করতে, এমন মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। বুধবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ সরকারের 2 বছর পূর্তি এবং গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। অবশেষে কার্যকর হতে চলেছে ব্রেক্সিট চুক্তি। বুধবার ইউকে পার্লামেন্টে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বহুল আলোচিত চুক্তিটি আইনে পরিণত হয়। আজ রাত 11টা থেকে চুক্তিটি কার্যকর হবে। ফলে প্রায় 1 বছর ধরে নানা টানাপোড়েন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সফলভাবে বেরোল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এই বাণিজ্য চুক্তির ফলে এখন থেকে দেশের উন্নতির চাবিকাঠি নিজেদের হাতেই থাকবে। এর আগে 25 ডিসেম্বর বড়দিনের ছুটির মধ্যে ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়। 2016 সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ইউকে ভোট দিলেও কার্যত চলতি বছরে 31 জানুয়ারি তা আলো পায়। তবে সম্পূর্ণভাবে কার্যকর করতে এত দীর্ঘ সময় পার করতে হলো। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। নকলা উপজেলার টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে বুধবার এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলার 56টি ঘোড়াসহ সওয়াররা অংশ নেন। আয়োজকরা জানান, প্রতি বছর শীত মৌসুমে দেশীয় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এই ধারাবাহিকতায় এবারও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। শেখ জামালকে হারিয়ে শেখ রাসেল এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে 3-2 গোলে পরাজিত করে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র। রাসেলের পক্ষে আশরাফ, ইউগোচুক এবং তকসিল গোল 3টি করেন। শেখ জামালের হয়ে 2টি গোল শোধ করেন সলোমন। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ডি গ্রুপের খেলায় মুক্তিযোদ্ধা সংসদকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ 8-এ ওঠে ঢাকা আবাহনী। 11 বারের চ্যাম্পিয়নদের হয়ে সাইঘানি ও বেলফোর্ড গোল 2টি করেন। মুক্তিযোদ্ধার পক্ষে 1টি গোল শোধ করেন রোহিত সরকার।
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এলচের সাথে 1-1 গোলে ড্র করেছে জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল, কিন্তু তা নষ্ট করেনি টনি ক্রুস। 4 মিনিটের ব্যবধানে লস ব্লাঙ্কোসদের গোল খাওয়া থেকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া। অবশেষে 20 মিনিটে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের লিড এনে দেয় লুকা মডরিচ। যদিও সেই লিড ধরে রাখতে পারেনি স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের 7ম মিনিটে ফিডেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে এলচে। এরপর এর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলে টানা 6 জয়ের পর পয়েন্ট হারালো রিয়াল। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।